নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের টি-20 দল নিয়ে। ভবিষ্যতে গিয়ে এই যে বর্তমানে ভারতের টি-20 দলের যে অবস্থা, যেভাবে বিদেশে গিয়ে স্ট্রাগল করছে, সেখানে ফিউচারে অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ বা অলিম্পিকের কথা মাথায় রেখে ভারতের টি-20 দলে কী রকমের চেঞ্জ করা উচিত, কী চেঞ্জ আমরা এক্সপেক্ট করতে পারি, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো, হ্যাঁ, অবশ্যই খারাপ সময় চলছে, এটা মেনে নিতে হবে। ইন্ডিয়া ভালো খেলতে পারেনি, এটা মেনে নিতে হবে। তবে তার মানে ইন্ডিয়া আর কামব্যাক করতে পারবে না, সব শেষ হয়ে গেল, ব্যাপারটা সেরকম না। কখনো কখনো হয়তো কিছু ছোট জিনিস খারাপ হয় বড় কিছু ভালো হওয়ার জন্য। এবং এই যে একটা শিক্ষা ইন্ডিয়ার, এতগুলো ম্যাচ হারাটাকে যদিও শিক্ষা বলবো না, এখনও তারা ঠিকঠাক শিক্ষা নেয়নি, বাট এটা কিন্তু ওভার কনফিডেন্স থেকে বার করে আনবে, এটা আমরা বলতে পারি। যে টিমটা যদি একদম ওভার কনফিডেন্স হয়ে যায় যে আমরা যে কোনো মাঠে গিয়ে 250 মেরে দেবো, আমরাই সেরা, আর কেউ আমাদের কিছু করতে পারবে না, সেই ওভার কনফিডেন্সটাকে ভেঙে দেবে এই এরকম হারগুলো। এবং তারপর এখনও অনেকটা সময় আছে পরে টি-20 বিশ্বকাপের আগে, সেটাকে মাথায় রেখে একটা অন্যভাবে প্রস্তুতি নিতে পারবে। ভারতের টিমে কিছু চেঞ্জ দরকার। দেখো, এবার অনেকেই বলছে যে এরকম টুল্লাবাজি চলবে না, অভিষেক, বৈভব সবাইকে বাদ দিয়ে দাও, সবাই টুল্লার মতো ব্যাটিং করে, শুধু ব্যাট চালায় চোখ বুজে। আমি বলবো দরকার আছে এরকম প্লেয়ারের, বাট একটু মিক্সচার দরকার। সবাই একই স্টাইলে ব্যাট করলে হবে না। কারণ আমরা যদি ওভারঅল ভারতের টি-20 বিশ্বকাপের কিছু রেকর্ড দেখি, 2022-এর টি-20 বিশ্বকাপের যদি সেমিফাইনালটা মনে করো, সেখানে একটা ফ্ল্যাট পিচে, রোড পিচে, যেখানে 220 হওয়া উচিত ছিল, ইন্ডিয়া 168 রান করেছিল। বা 2016-র টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল মনে করো, সেখানে ইন্ডিয়া বোধহয় 192 করেছিল, বাট ওটাও 220-230 রানের পিচ ছিল। ইন্ডিয়া 2026 টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল ইংল্যান্ডের এগেনস্টে জিতেছিল, কারণ ইন্ডিয়া ফ্ল্যাট পিচে 250 রান করেছিল সেই জন্য। তো ব্যাপারটা হচ্ছে, যখন তুমি অস্ট্রেলিয়াতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে, তখন তুমি অ্যাডিলেডের মতো মাঠে যখন খেলবে, সেখানে হয়তো এমন পিচ পাবে যেখানে 220-230 হতে পারে। সেরকম পিচে তুমি যদি 180 টার্গেট করো, 180 রান করে তুমি হেরে যেতে পারো। আবার মেলবোর্নের মতো পিচে বা পার্থের মতো পিচে, সেখানে যদি স্পাইসি উইকেট হয়, তোমাকে হয়তো 175-180 টার্গেট করতে হবে, সেই রান নিয়েই তুমি জিততে পারো। তো সব রকমের প্লেয়ারই দলে দরকার আছে। তো অভিষেকের মতো প্লেয়ার বা বৈভবের মতো প্লেয়ার একদম চলবে না, বাদ দিয়ে দিতে হবে, এটাও যেমন বলা ঠিক নয়। আবার পুরোপুরি ওই অ্যাপ্রোচে খেলাটাও হয়তো ঠিক নয়। কিছু চেঞ্জ হালকা হয়তো এই ব্যাটিং অর্ডারে করতে হবে। আর আমার মনে হয় ভারতের এই দলের অনেকগুলো প্লেয়ারের প্যাটার্ন আছে আউট হবার, সেই প্যাটার্নেই বারবার আউট হয়ে যাচ্ছে। অভিষেক বা বৈভব মারতে গিয়ে আউট হবে, তারই সঙ্গে আমরা ঈশান কিষানকে পুল করতে গিয়ে আউট হতে দেখছি। শ্রেয়াসের তোমার ফাস্ট বোলারদের এগেনস্টে সমস্যা, দুবের ফাস্ট বোলারদের এগেনস্টে সমস্যা, তিলকের স্পিনারদের এগেনস্টে সমস্যা। তো বেশ কিছু প্যাটার্ন যেগুলো চোখের সামনে দেখা যাচ্ছে, অপোনেন্ট টিম সেগুলো ইউজ করে তাদেরকে আউট করে দিচ্ছে। তো টিমে হয়তো এমন প্লেয়ার লাগবে যে কঠিন কন্ডিশনে খেলতে পারে। দেখো, এবার ভারত বেশ কিছু টি-20 ম্যাচ নিজেদের হোম কন্ডিশনেও খেলবে, এবং হোম কন্ডিশনে এই টিমটা ভাই আবার 250 মারতে পারে, ভারতের কন্ডিশনে ফ্ল্যাট পিচ, যেখানে ছোট বাউন্ডারি। বাট যখন বিদেশে খেলতে যাবে, বিশেষ করে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে, সেই সময়গুলোয় হয়তো কিছু চেঞ্জ ইন্ডিয়া করতে পারে। শুভমান গিলের মতো প্লেয়ারকে ইন্ডিয়া দলে নিয়ে আসতে পারে। এবার শুভমান গিল অবভিয়াসলি তোমার বর্তমানে টেস্ট টিমের ক্যাপ্টেন, ওডিআই টিমের ক্যাপ্টেন, ফলে তার উপর কিছুটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রেসার অবশ্যই থাকবে। সেখানে তাকে টি-20 দলের ক্যাপ্টেন না করলেও আমার মনে হয় এইভাবে ইন্ডিয়া দল সাজাতে পারে। যখন ইন্ডিয়ান কন্ডিশনে খেলছে, সেই সময় অভিষেকের সঙ্গে বৈভবকে দিয়ে ওপেন করাতে পারে, কারণ এই কন্ডিশনে অত সমস্যা হবে না। এবং যখন বিদেশের মাঠে খেলতে যাবে, সেই সময় কিন্তু শুভমান গিলের মতো একটা প্লেয়ারকে নিয়ে আসতে পারে। শুভমান গিলের থেকে আমরা কি পাই? শুভমান গিল বড় ইনিংস খেলতে পারে। তোমার একদিকে অভিষেকের মতো একটা প্লেয়ার যে প্রথম বল থেকে চালিয়ে খেলবে, সেরকম প্লেয়ার যেমন দরকার, তেমনই উল্টো দিকে একটু কঠিন কন্ডিশনে এমন একটা প্লেয়ার দরকার যে বড় ইনিংস খেলতে পারে, একটা সাইডে দাঁড়িয়ে থাকতে পারে, আবার ফ্ল্যাট কন্ডিশনে 160-170 স্ট্রাইক রেটেও ব্যাটিং করতে পারে, এবং ফাস্ট বোলিং, স্পিন সবার এগেনস্টেই শট আছে। তো শুভমান গিলের মধ্যে সেই ব্যাপারটা আছে। হয়তো মাঝে মধ্যে যখন লাস্টবার সুযোগ পেয়েছিল আউট হয়ে যাচ্ছিল, বাট ওভারঅল তার টেকনিক্যাল দিক দিয়ে দেখতে গেলে তার আমরা অত বেশি সমস্যা টেকনিকে খুঁজে পাই না। তো আমার মনে হয় ব্যালেন্স অ্যাপ্রোচ 2028 টি-20 ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে এরকম হতে পারে যে তুমি শুভমান গিল এবং অভিষেক শর্মার মতো দুটো প্লেয়ারের সঙ্গে ওপেন করতে পারো। দেন 3 নম্বরে সঞ্জু অথবা ঈশান কিষানের মধ্যে একজনকে ফিট করতে পারো। দেন 4 নম্বরে শ্রেয়াস আয়ার কেমন করছে সেটার দিকে তুমি নজর রাখবে। যদি শ্রেয়াস ভালো করে, পরে ক্যাপ্টেন্সিতে ম্যাচ জিততে শুরু করে, ব্যাটেও রান করে, সেখানে তুমি 4 নম্বরে শ্রেয়াসকে ট্রাস্ট করতে পারো। শ্রেয়াস যদি সেই একই প্যাটার্নে বারবার আউট হতে থাকে, সেই জায়গাতে কিন্তু রজত পাটিদারের মতো প্লেয়ারকেই 4 নম্বর জায়গাটাতে সুযোগ দিয়ে দেখা যেতে পারে। রজত পাটিদার পারফেক্ট বিকল্প কিন্তু বাইরে বসে আছে। তো এইভাবে কিন্তু টপ 4 সাজাতে পারে টিম ইন্ডিয়া, যেখানে একদিকে অভিষেক বা ঈশান অথবা সঞ্জুর মতো প্লেয়ার ন্যাচারালি অ্যাগ্রেসিভ প্লেয়ার, তারা মেরে খেলতেই পছন্দ করে। আবার উল্টো দিকে গিল বা শ্রেয়াসের মতো প্লেয়ার, তারা সিচুয়েশন ওয়াইজ খেলতে পারবে। তো এই দু রকমের মিশ্রণটা দরকার টিমের মধ্যে।
সেম বোলিং বিভাগেও তোমার দরকার 4টে পেস বোলিং অপশান, তোমার যেহেতু অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ খেলতে হবে তোমাকে, তো এবং 2027 ওডিআই বিশ্বকাপের জন্য এই ফরম্যাটটাই আর কি তোমার দরকার, 4টে পেস বোলিং অপশান লাগবে। ফলে তোমার একজন পেস বোলিং অলরাউন্ডার দরকার, একজন নয় দুজন, যার মধ্যে একজন তো হার্দিক পান্ডিয়া আর একজন হর্ষিত রানাকে রেডি করা হচ্ছে। আশা করি নেক্সট 1 বছরে হর্ষিত রানা নিজের ব্যাটিংটাকে আরও ইমপ্রুভ করবে। ফলে সেখানে যদি হার্দিক এবং হর্ষিত থাকে, তারই সঙ্গে বুমরা থাকে, এবং টি-20তে অর্শদীপ, ওডিআইতে মোহাম্মদ সিরাজ, তো এটা ভালো ফাস্ট বোলিং অ্যাটাক। হার্দিক আসা মানে তোমার টোটাল ব্যালেন্সটা কিন্তু এখানে ফিরে আসবে। তো যেহেতু আমরা টি-20 টিম নিয়ে আলোচনা করছি, তো সেখানে টপ 4 নিয়ে আমরা কথা বললাম। দেন 6 হার্দিক, 8 হর্ষিত, দেন তুমি 9, 10, 11 বরুণ যদি ফর্মে ফেরে তো বরুণ আছে স্পিনার, দেন অর্শদীপ, দেন বুমরা। তো মেন এবার ব্যাপারটা থাকছে 5 এবং 7-এ ইন্ডিয়া কোন কোন প্লেয়ারকে ফিট করতে পারে। তিলক ভার্মার উপর ইন্ডিয়া যে ভরসাটা দেখাচ্ছে তার একটা কারণ আছে, কারণ তিলক ভার্মা পেসের এগেনস্টে খুব ভালো খেলে। বাট তোমার যদি একটা প্লেয়ার স্পিনার এগেনস্টে এত স্ট্রাগল করে, সেটা আবার মুশকিলের ব্যাপার। যদি স্পিনার এগেনস্টে অ্যাটলিস্ট তিলক কিছুটা স্ট্রাইক রোটেট করতে পারতো, সেটাও কাজের কাজ হতো। তুমি যদি ভেবে দেখো যে তিলকের মেন ভালো ভালো ইনিংসগুলো কোন সময় এসেছে, তিলক যখন সাউথ আফ্রিকাতে খেলেছিল, 2 রান মেরেছিল, তখন 3-এ ব্যাট করেছে, শুরুতে পেসারদের ফেস করেছে। আর নয়তো যখন দেখবে লাস্ট 3-4 ওভারে তিলক ব্যাটিং করেছে, বেশিরভাগ সময় পেসারদের ফেস করেছে সেই সময়। বাট যখনই মিডলে এসেছে স্পিনারদের এগেনস্টে কিন্তু তিলক ভার্মা স্ট্রাইক রোটেট করতে সমস্যায় পড়েছে। এবং তুমি যদি 5-এ ব্যাট করো, এই সমস্যাটা একটা বড় সমস্যা তোমার জন্য। সেখানে রিঙ্কু সিংকে আবার ফেরানো যেতে পারে। রিঙ্কু অবভিয়াসলি এর আগে আমরা দেখেছি সাউথ আফ্রিকার মতো জায়গাতে, বা আগেও যখন কোল্যাপস হয়েছে কোল্যাপস সামলাতে পেরেছে। বর্তমানে এই টিমটা ইন্ডিয়ার কেউ কোল্যাপস সামলাতে পারছে না। তো সেখানে কিন্তু রিঙ্কুকে 5-এ আবার ট্রাই করা যেতে পারে, যদিও শিবম দুবে তুলনামূলক ভালো করেছে। বাট যখনই অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা মাথায় আসবে, তুমি কি সেই কন্ডিশনে শিবম দুবেকে ট্রাস্ট করতে পারবে? কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাউন্স বেশি হয়, ফলে সেই জায়গাতে সেটা একটা শিবম দুবের অসুবিধা। প্লাস দুবের ফিল্ডিংটাও কিন্তু খুব একটা পজিটিভ পয়েন্ট নয়। ফলে যখন একটা বড় গ্রাউন্ড কভার করতে হবে, সেখানে কিন্তু ভালো ফিল্ডারও তোমার দরকার। অস্ট্রেলিয়ার গ্রাউন্ডগুলো কিন্তু অনেক বড় বড়, সেই জায়গাতে কিন্তু রিঙ্কুর মতো প্লেয়ারকে 5-এ সুযোগ দিয়ে টিম ইন্ডিয়া দেখতে পারে। 7 নম্বরে তিলককে ট্রাই করা যেতে পারে, যে শুধুমাত্র অ্যাজ এ পিওর পেস হিটার তিলক খেলবে। অথবা আরেকটা প্লেয়ারকে ট্রাই করা যেতে পারে, সেটা হচ্ছে রিয়ান পারাগ। যদিও আমি জানি না সে কেমন ছন্দে থাকবে, বাট রিয়ান পারাগ আসা মানে কিন্তু এই যে ওয়াশিংটনকে নিয়ে একটা এক্সপেরিমেন্টের চেষ্টা চলছে, 1 থেকে 2 ওভারের অফ স্পিন রিয়ান পারাগও দিতে পারে। এবং তুলনামূলক অনেক বেটার পেস হিটার রিয়ান পারাগ, যার হাতে শট আছে, ট্যালেন্ট আছে, কোয়ালিটি আছে, এটা আমরা জানি। বাট সবসময় পারফর্ম করতে পারে না, এটা একটা রিয়ান পারাগের সমস্যা। তো তিলক অথবা রিয়ান এই প্লেয়ারগুলোকে সুযোগ দিয়ে দেখা যেতে পারে। অক্ষর প্যাটেল অস্ট্রেলিয়ার কন্ডিশনে কি তোমাকে সেইভাবে হেল্প করতে পারবে? তো এখানেই ব্যাপারটা হচ্ছে, অক্সরকে খেলালে তুমি হয়তো 5-এ বা 7-এ অক্সরকে ব্যাট করাবে, সেই জায়গাতে রিঙ্কু বা রিয়ানের মতো প্লেয়ার খেললে তোমাকে ব্যাটেতে বেশি কন্ট্রিবিউট করে দিতে পারবে। বাট তোমার ষষ্ঠ বোলিংয়ের অপশানটা কী হবে? সেখানেই আমার মনে হয় অভিষেক শর্মা, যে তো লেফট আর্ম স্পিন করতোই, তার যখন উত্থান হয়েছিল অ্যাজ এ অলরাউন্ডারই তার উত্থান হয়েছিল, যে ব্যাটও করতে পারে বোলিংও করতে পারে। তো সেখানে অভিষেক শর্মার কিন্তু একটু বেশি করে আরও বোলিং করা উচিত, তার বোলিংটা ইমপ্রুভ করা উচিত। অভিষেক শর্মার লেফট আর্ম স্পিনটা কিন্তু ইন্ডিয়া অ্যাজ এ 6th বোলিং অপশান ইউজ করতে পারে। সঙ্গে যদি রিয়ানের মতো প্লেয়ার আসে, তার অফ স্পিনটা, বা তিলক খেললে তার অফ স্পিনটাও কিন্তু টিম ইন্ডিয়া ইউজ করতে পারে। এইভাবে কিন্তু ইন্ডিয়া 6th বোলিংয়ের সমস্যাটা মেটাতে পারে। একটা পিওর স্পিনার, তার সঙ্গে অভিষেক অথবা রিয়ানের মতো প্লেয়ার বা তিলকের মতো প্লেয়ারকে দিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে ম্যানেজ করা যেতে পারে। তোমার হয়তো একদম পিওর একজন লেফট আর্ম স্পিনার অস্ট্রেলিয়ার কন্ডিশনে একটা মেন স্পিনারের পাশাপাশি নাও লাগতে পারে। কারণ তুমি যদি হর্ষিতকে 8-এ খেলাও, তার ব্যাটিংটা তুলনামূলক কুইক, যেখানে ইন্ডিয়ান কন্ডিশনে তুমি 8-এ অক্সরকে খেলিয়ে 8-এ অক্সরকে খেলাতে পারতে, কারণ সেখানে তার ব্যাটিংটা তুলনামূলক বেটার। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশনে তুমি সেটা করতে পারবে না, তোমার একটা এক্সট্রা ফাস্ট বোলিংয়ের অপশান লাগবে। ফলে সেই জায়গাতে এবার যদি অক্সর আর হর্ষিত একসাথে ফিট করতে হয়, ব্যাটিংটা একটু দুর্বল হবে। কারণ অক্ষর প্যাটেল রীতিমতো স্ট্রাগল করেছে রিসেন্ট টাইমে, সেটা আমরা দেখেছি। বাকি 7 নম্বর যে জায়গাটার কথা বলছিলাম, সেখানে আশুতোষ শর্মার মতো প্লেয়ার যদি ভালো করে, তাকেও একটা অপশান হিসেবে কিন্তু দেখা যেতে পারে। তো যদি আমরা এই টাইপের একটা লাইন আপ নিয়ে যেতে পারি অস্ট্রেলিয়ার কন্ডিশনে, আই থিঙ্ক ইন্ডিয়ান টিম বেটার করবে। কারণ সেখানে শুভমান গিলের মতো একটা প্লেয়ার এলে তোমার ওপরের দিকে স্টেবিলিটি আসবে, মিডিলে রিঙ্কুর মতো প্লেয়ারও তোমাকে কিছুটা স্টেবিলিটি দিতে পারে। তারই পাশাপাশি কিন্তু হার্দিক আসা মানে সেই জায়গাটাতে তুমি একটা বড় স্টেবিলিটি পেয়েই যাচ্ছ লোয়ার অর্ডারে। এবং বোলারদের কথা বললে হর্ষিত, হার্দিক, বুমরা এবং অর্শদীপ, এই 4 জনের থেকে তুমি 15 থেকে 16 ওভার এক্সপেক্ট করবেই। তার সঙ্গে যে তোমার মেন স্পিনার খেলবে, তার থেকে 4 ওভার এক্সপেক্ট করবেই। বাকি তোমার 6th বোলিংয়ের কাজটা দরকার অভিষেক শর্মার থেকে 1 ওভার বা 2 ওভারের লেফট আর্ম স্পিন দিয়ে তুমি ম্যানেজ করতে পারবে। তো এইভাবে কিন্তু ইন্ডিয়ার টিম বানানো উচিত বলে আমার মনে হয়।
আপাতত মানে তুমি টিমে সব পরিবর্তন করে দেবো সেটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটা দুটো পরিবর্তন করা যেতে পারে এবং হার্দিক বা বুমরার মতো প্লেয়ার এলে কিন্তু টিমের ওভারঅল ব্যালেন্স অনেকটাই বেড়ে যাবে। আর বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকেও কিন্তু তার ছন্দে ফিরতে হবে, কারণ বরুণ চক্রবর্তীকে আমরা দেখেছি বিদেশের মাটিতে ভালো করতে। রিসেন্ট টাইমে ফর্মটা ড্রপ করেছে, হোপফুলি সে ফর্মে ফিরে আসবে। টাইম আছে এখনো 2028 টি20 ওয়ার্ল্ড কাপের আগে। বাকি তোমরা জানিও এই টাইপের লাইন আপ নিয়ে তোমাদের কি মতামত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।